আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 4-এর আমার গণিতের 195 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই 195 পৃষ্ঠায় অনেকগুলো ছবি আছে। ছবি দেখে এই পৃষ্ঠাটিকে কিন্তু জাজমেন্ট করলে হবে না, কারণ এই 195 পৃষ্ঠায় অনেকগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 195 পৃষ্ঠার অঙ্কগুলো যদি আমরা খুব ভালোভাবে শিখে ফেলতে পারি তাহলে আমাদের পরীক্ষায় অনেকগুলো নাম্বার কিন্তু শিওর হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি কি কি আছে এই 195 পৃষ্ঠাতে। প্রথমেই দেখো আছে মৌলিক সংখ্যা হলে ফুলে সবুজ রং, যৌগিক সংখ্যা হলে ফুলে লাল রং দিই। এখানে যেটি বিষয়, আমরা রং যদি নাও করি তাহলে আমরা কি শিখব, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, এ দুটি কিন্তু আমাদের জানতেই হবে। মৌলিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যে সংখ্যাগুলোর উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা আর এক, অর্থাৎ যে সংখ্যার উৎপাদক দুটি, এক এবং সেই সংখ্যাটি। যেমন ধরো এখানে 31 এই সংখ্যাটিকে যদি আমরা নিই তাহলে 31-এর দুটি মাত্র উৎপাদক বা গুণনীয়ক আমরা পাবো, সেটি হলো 1 এবং 31। এছাড়া কিন্তু আর কোনো গুণনীয়ক বা উৎপাদক আমরা পাবো না। তাই 31 সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। এবারে যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা হলো সেই সব সংখ্যা যে সংখ্যাগুলোর এক এবং সেই সংখ্যা ছাড়া আরও উৎপাদক বা গুণনীয়ক আছে। যেমন ধরো 21 সংখ্যাটিকে যদি আমরা নিই, 21-এর উৎপাদক বা গুণনীয়কগুলো কি কি হবে? দেখো 1 হবে, 21 হবে, 3 হবে, 7 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 21-এর 1 এবং 21 ছাড়া আরও দুটো উৎপাদক বা গুণনীয়ক আছে। তাহলে 21 সংখ্যাটি কি হবে? যৌগিক সংখ্যা। নিশ্চয় বুঝতে পারছো তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে। এবারে চলো আমরা রং করার বদলে আমরা টিক চিহ্ন দিই। যেগুলো মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে আমরা টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করি, তাহলেই কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। দেখো 31 সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা, এটিকে টিক চিহ্ন দিলাম। আর কোন সংখ্যা মৌলিক সংখ্যা? 13 সংখ্যাটিও কিন্তু মৌলিক সংখ্যা, তাই এটিকে আমরা টিক চিহ্ন দিলাম। দেখো 13-র শুধুমাত্র দুটি গুণনীয়ক বা উৎপাদক আছে, সেটি হলো 1 এবং 13। এছাড়া কিন্তু আর কোনো উৎপাদক বা গুণনীয়ক হবে না। এরপরে দেখো আর কোনোটি কিন্তু মৌলিক সংখ্যা নেই, শুধুমাত্র এই দুটি মৌলিক সংখ্যা। এবারে এখানে নিজে করি একটি অংশ আছে যেখানে আমরা ইচ্ছে মতো সংখ্যা বসাতে পারি। ধরো আমরা এখানে 17 সংখ্যাটি বসিয়ে নিলাম, তাহলে এই 17 সংখ্যাটিও কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 17-র 1 এবং 17 ছাড়া আর কোনো উৎপাদক নেই, তাই 17 সংখ্যাটিও মৌলিক। আমরা এর মাথাও একটি টিক চিহ্ন দিলাম। আর বাকি যেগুলো থাকলো অর্থাৎ 21, 42, 36, 49, 91 এই সবগুলি কিন্তু যৌগিক সংখ্যা, কারণ এগুলির সেই সংখ্যা এবং এক ছাড়াও আরও অনেকগুলি উৎপাদক বা গুণনীয়ক আছে। তো এখান থেকে আমরা মৌলিক সংখ্যার ধারণা পেলাম, যৌগিক সংখ্যার ধারণা পেলাম, যা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে 2 দাগে দেখো আছে 1 থেকে 200 পর্যন্ত ছক করে ইরাটোস্থিনিসের চালনী পদ্ধতিতে মৌলিক সংখ্যা খুঁজে বার করি। এই ইরাটোস্থিনিসের চালনীটি কি? এই যে 191 পৃষ্ঠায় এখানে ইরাটোস্থিনিসের চালনীর মাধ্যমে মৌলিক সংখ্যা বের করার পদ্ধতি দেখানো হয়েছে। এই 191 পৃষ্ঠার যে অঙ্কগুলো বা ইরাটোস্থিনিসের চালনীর মাধ্যমে মৌলিক সংখ্যা বের করার বিষয় এই চ্যানেলে আছে, তোমরা একটু খুঁজে নিয়ে দেখে নিতে পারো এবং ভিডিওর শেষে এই ভিডিওটির লিঙ্ক অবশ্যই দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর দেখো 3 দাগে আছে যমজ মৌলিক সংখ্যা খুঁজি ও লিখি।
যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, অনেকটা তোমাদের কাছে বারবার রিপিটেশন হচ্ছে এই রকম মনে হতে পারে, কিন্তু একটি বিষয় সবসময় খেয়াল রাখবে, আমরা যেগুলো শিখে এসেছি সেগুলোকে বারবার যদি আমরা স্মরণ না করি, বারবার করে যদি আমরা সেগুলোকে মনে না করি, তাহলে কিন্তু আমরা ভুলে যাব। তাই প্রায়শই দেখতে পাবে যে আগে শিখে আসা বিষয়গুলো আবার রিপিট হচ্ছে। যাই হোক, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে আমরা একটু নতুন করে জেনে নিই, যদিও এর আগে আমরা শিখেছি যমজ মৌলিক কাকে বলে। যদি দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হয়, তাহলে সেই দুটি মৌলিক সংখ্যাকে আমরা যমজ মৌলিক সংখ্যা বলি। যেমন দেখো, 11 এবং 13 এই দুটি কিন্তু মৌলিক সংখ্যা এবং এদের বিয়োগফল কিন্তু 2। 13 থেকে 11 বাদ দিলে কত থাকে? 2। তাহলে 11 ও 13 কিন্তু যমজ মৌলিক সংখ্যা। এবারে আমাদের কাজ হলো যমজ মৌলিক সংখ্যা এই প্রজাপতির পাখনাগুলোতে আমাদের লিখতে হবে। তাহলে যমজ মৌলিক সংখ্যা আর কোন কোনগুলি আছে? 17 এবং 19 এই দুটি সংখ্যা কিন্তু যমজ মৌলিক সংখ্যা। দেখো, 17 একটি মৌলিক সংখ্যা, 19ও একটি মৌলিক সংখ্যা এবং এদের বিয়োগফল 2, তাই 17 এবং 19 যমজ মৌলিক সংখ্যা। তারপর যমজ মৌলিক সংখ্যা কোনটি? 29 এবং 31 এই দুটি কিন্তু যমজ মৌলিক সংখ্যা। 29 মৌলিক সংখ্যা, 31ও মৌলিক সংখ্যা এবং এদের বিয়োগফল 2, তাই এই দুটি যমজ মৌলিক সংখ্যা। তারপর যমজ মৌলিক সংখ্যা হলো 41 এবং 43। দেখো, 41 মৌলিক সংখ্যা, 43ও মৌলিক সংখ্যা এবং এদের বিয়োগফল 2, তাই 41 ও 43 যমজ মৌলিক সংখ্যা। তারপর দেখো, 59 এবং 61 এই দুটি কিন্তু যমজ মৌলিক সংখ্যা। তারপর যমজ মৌলিক সংখ্যা 71 ও 73। তো যমজ মৌলিক সংখ্যাগুলো যতগুলো আমাদের শূন্যস্থান ছিল আমরা পূরণ করে ফেললাম। তোমরা নিশ্চয়ই এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো আছে পরস্পর মৌলিক সংখ্যার পাখিতে রং করি। আমরা পাখিতে রং করব না, কিন্তু জানব পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো, দুটি সংখ্যার যদি একটি মাত্র সাধারণ গুণনীয়ক হয়, তাহলে সেই দুটি সংখ্যাকে আমরা যমজ মৌলিক সংখ্যা বলি। যেমন এখানে দেখো আছে 8 এবং 7। 8 কিন্তু যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। 7 মৌলিক সংখ্যা, কিন্তু এদের একটি মাত্র সাধারণ উৎপাদক বা গুণনীয়ক, সেটি হলো 1। 8-এর যে গুণনীয়ক আর 7-এর যে গুণনীয়ক, এদের দুটোর ভিতরে একটি মাত্র সাধারণ উৎপাদক আছে, সেটি হলো 1। তাই 8 যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও 8 ও 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা। তাই এই পাখির এই ঘরটিতে আমরা একটি রাইট চিহ্ন দিই। তাহলে আমরা এই 8 ও 7 হলো পরস্পর মৌলিক সংখ্যা, সেটি আমরা চিহ্নিত করলাম। এরপর দেখো 20 ও 45। এই 20 ও 45 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, কারণ 20 ও 45-এর একটি মাত্র সাধারণ গুণনীয়ক 1 তা কিন্তু নয়। 1 ছাড়াও এদের আরও সাধারণ গুণনীয়ক আছে, তাই এটি পরস্পর মৌলিক সংখ্যা নয়। তারপর দেখো 16 ও 25। এই 16 ও 25 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এদের একটি মাত্র সাধারণ উৎপাদক, সেটি হলো 1। তাই এটির মাথায় আমরা একটি রাইট চিহ্ন দিই। আমরা একে চিহ্নিত করলাম, এটি পরস্পর মৌলিক সংখ্যা 16 এবং 25। তারপর দেখো 15 ও 18। 15 ও 18 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, কারণ এদের একটি মাত্র সাধারণ গুণনীয়ক নেই। এদের 1 ছাড়াও আরও একটি সাধারণ গুণনীয়ক আছে, সেটি হলো 3। দেখো, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 18কেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তাই 15 এবং 18 পরস্পর মৌলিক সংখ্যা নয়। এবার দেখো নিজে করি অংশ আছে। এখানে আমরা নিজেদের ইচ্ছে মতো সংখ্যা বসাতে পারি। এখানে আমরা বসাই 25 ও 26 এই সংখ্যা দুটি। দেখো, 25 এবং 26 দুটোই কিন্তু যৌগিক সংখ্যা। 25-এর
অনেকগুলি উৎপাদক বা গুণনীয়ক আছে, 26-এরও অনেকগুলি উৎপাদক ও গুণনীয়ক আছে। তা সত্ত্বেও 25 এবং 26 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। কি করে হলো? দেখো 25-এর উৎপাদক কি কি হবে? 25-এর উৎপাদক 1, 25 আর 5, এছাড়া কিন্তু আর কোনো উৎপাদক নেই। আর 26-এর উৎপাদক বা গুণনীয়ক কি কি হবে? 1, 26, 2, 13, এগুলি হলো 26-এর উৎপাদক। তাহলে 25 এবং 26-এর মধ্যে একটি সাধারণ উৎপাদক শুধুমাত্র 1, এছাড়া কিন্তু আর কোনো সাধারণ উৎপাদক নেই। তাই 25 ও 26 হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাই আমরা এটিকে একটি টিক চিহ্ন দিলাম। এরপর আমরা এখানে লিখি 27 ও 28। দেখো 27 ও 28 কিন্তু যৌগিক সংখ্যা। 27 একটি যৌগিক সংখ্যা, 28 একটি যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। তার কারণ কি? 27 এবং 28-এর যে গুণনীয়ক, সেই গুণনীয়কগুলির মধ্যে একটি মাত্র সাধারণ গুণনীয়ক আছে, সেটি হলো 1। তাছাড়া আর কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক নেই। তাই 27 ও 28 হলো পরস্পর মৌলিক সংখ্যা, তাই আমরা এটিতেও একটি টিকমার্ক দিলাম। একটি বিষয় তোমরা দেখো, এখানে কিন্তু আমি আলাদা করে কোনো গুণনীয়ক বের করিনি, যেহেতু এর আগের অনেকগুলো অঙ্কে আমরা গুণনীয়ক বের করা শিখেছি। তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করা শিখেছো। তোমরা অবশ্যই এই গুণনীয়কগুলো বের করে দেখে নিতে পারবে যে সত্যি সত্যি এই সংখ্যাগুলো পরস্পর মৌলিক সংখ্যা কিনা। আশা করি সমস্ত বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।